হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো এবং ভালোর দলে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি এবং ভালোর দলে আছি। তোমাদের মাঝে অপরিচিত অর্ধাঙ্গিনীর ৯ পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আর দেরি করতে চাই না। চলো সরাসরি গল্পতে যাই। ছাদের দরজায় এসে দাঁড়াতেই সোহর্দের শ্বাস যেন আটকে গেল। চোখের সামনে যে দৃশ্য, তা তার সব কল্পনাকেও হার মানায়। পূর্ণিমার রূপালি জ্যোৎস্নায় হৃদি যেন এক মায়াবী অপ্সরা। পরনে নীল রঙের কামিজ, ওড়নাটা কোমরে শক্ত করে জড়ানো। সুমি আর পৃথাদের সাথে আরও ৩টা মেয়ে মিলে আই সজনী গানের তালে তালে উন্মাতুর ভঙ্গিতে নাচছে। তার প্রতিটি হাসির শব্দে চারপাশের বাতাস যেন ঝনঝন করে বেজে উঠছে। হাত দুটো শূন্যে তুলে কামিজের ঘের ঘুরিয়ে হৃদি যেন নিজেকে হারিয়ে ফেলেছে এক অদ্ভুত ছন্দের নেশায়। কিন্তু এই গান, এই নাচ, কোনো কিছুই সোহার্দের চোখে পড়ল না। সে যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার সমস্ত দৃষ্টি শুধু হৃদিতেই আটকে রইল। মেয়েটা সুস্থ আছে, ঠিক আছে, এটুকু দেখেই তার বুকের ভেতর দীর্ঘক্ষণের জমে থাকা পাহাড় সম উদ্বেগ মুহূর্তেই ধুয়ে মুছে গেল। এক সেকেন্ডও সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে দৌড়ে গিয়ে সে হৃদিকে উন্মাদের মতো বুকের মাঝে চেপে জড়িয়ে ধরল। এত শক্ত করে, এত নিবিড়ভাবে তাকে নিজের বক্ষের মাঝে চেপে ধরল যে, যেন ভয় এক মুহূর্তের জন্য শিথিল করলে সে চিরতরে হারিয়ে যায়। হঠাৎ এমন অকৃত আলিঙ্গনে হৃদি ভীষণ ভয় পেয়ে গেল। মুখটা পুরো সৌহার্দের বুকের ভেতর গুজে থাকায় চোখ তুলে তাকানোর মতো অবস্থায় সে নেই। তবে ক্লিড অ্যাডভেঞ্চার্স পারফিউমের পরিচিত ঘ্রাণ জানান দিচ্ছে, এটা তার সেই অসভ্য ডাক্তার। সৌহার্দের আশেপাশে থাকলেই এই ঘ্রাণটা তার নাকে আসে। হৃদি তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু বলিষ্ঠ পুরুষটির শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করার তার পক্ষে সম্ভব হলো না। হৃদির কানে এলো সৌহার্দের হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত সেই শব্দ। সৌহার্দ্য টানা 10 মিনিট হৃদিকে বুকের সাথে চেপে ধরে রাখল, একটু নড়াচড়া পর্যন্ত করতে দিল না। তারপর ধীরে ধীরে 2 হাতের আঁজলায় হৃদির মুখটা তুলে ধরে সে পুরো মুখ জুড়ে এলোমেলো চুমুতে ভরিয়ে দিয়ে আবার তাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। এদিকে ছাদের বাকিদের অবস্থা তখন দেখার মতো। সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হচ্ছে বিনামূল্যে কোনো বাংলা সিনেমা দেখছে। আরহাম তো লজ্জায় মুখ ঢেকেছে, আর সুমি, পৃথাও সাইম হাঁ করে দাঁড়িয়ে। তাদের মাথায় কিছু ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। প্রায় 10 মিনিট পর সৌহার্দ্য হৃদিকে কিছুটা আলগা করল, তবে তাদের ঘনিষ্ঠতা এক চুলও কমল না। সৌহার্দের 2 হাত তখনও হৃদির কোমরে শক্ত করে পেঁচানো। অপলক দৃষ্টিতে সে হৃদির দিকে তাকিয়ে আছে। চাঁদের মৃদু আলোয় মেয়েটাকে তার কাছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা মনে হচ্ছে। হৃদি এতক্ষণ সৌহার্দ্যকে দেখার সুযোগ না পেলেও এখন তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। সৌহার্দ্যকে কেমন যেন বিধ্বস্ত আর এলোমেলো লাগছে। এমন রূপে সে আগে কখনো তাকে দেখেনি। হৃদি আলতো করে নিজের হাত সৌহার্দ্যর পিঠে রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আপনাকে এমন লাগছে কেন? কি হয়েছে? সৌহার্দ্যের কানে যেন হৃদির কোনো কথাই পৌঁছালো না। হঠাৎ কোমরে থাকা এক হাত সরিয়ে সে হৃদির গালটা শক্ত করে চেপে ধরল। নিচু স্বরে হিচহিচিয়ে বলল, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কি পেয়েছিস? আমাকে একেবারে শেষ করা পর্যন্ত শান্তি পাচ্ছিস না? তার চোখে তখন আগুনের হলকা। গাল এভাবে চেপে ধরায় হৃদির গাল ব্যথায় টনটন করে উঠল। মনে মনে হৃদির ভেতরটা রাগে জ্বলে উঠল। এই লোকটা আজ তো একটা অসভ্য বেয়াদব। কোনো কথা না বলে তাকে জাপটে ধরে চুমু খেলো, আবার এখন এমন নাটক করছে। সে সৌহার্দ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে কিছু বলতে চাইল, কিন্তু মুখটা এমন শক্ত করে চেপে ধরায় কোনো শব্দই বের হলো না। বেশ কিছুক্ষণ পর সৌহার্দ্য নিজেই হাতটা আলগা করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আজ থেকে কখনো কাউকে না জানিয়ে বের হবে না, মনে থাকবে? হৃদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে শুধু মাথা নাড়ল। মানে মনে থাকবে, কিন্তু মনে মনে গালি দিয়ে বলল, আমি কি করব না করব তা তোকে বলতে হবে কেন, অসভ্য লুচ্চা ডাক্তার। হৃদি হাত দিয়ে সৌহার্দ্যের হাতটা সরানোর চেষ্টা করতে সৌহার্দ্য একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল।
তারপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে হৃদিকে ছেড়ে দিল। সৌহার্দ্যর থেকে ছাড়া পেয়ে হৃদি তেড়ে গিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তখন সৌহার্দ্যের দৃষ্টি দেখে তার সব তেজ এক নিমেষেই নিভে গেল। এক পা পিছিয়ে গেল ভয়ে। সৌহার্দ্যের ইচ্ছে করছিল এই অবাধ্য মেয়েটাকে কষে কয়েকটা চড় বসাতে, কিন্তু তার হাত কাঁপল। এই মেয়ের গায়ে একটা টোকা দিলেও তো তার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সৌহার্দ্য নিজের রাগকে কোনোমতে দমিয়ে এবার তীর তীরে মেজাজে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা সায়েমের দিকে। সৌহার্দ্যর সেই হিমশীতল চাহনি দেখে বেচারা সায়েম ভয়ে 2 কদম পিছিয়ে গেল। সৌহার্দ্য কোনো কথা না বলে আচমকা সায়েমের সামনে গিয়ে ঠাস ঠাস করে পরপর 4-5টা থাপ্পড় বসিয়ে দিল। সৌহার্দ্যের সেই দাপুটে হাতের থাপ্পড় খেয়ে শক্তপোক্ত সায়েমও টলমল করে ঢলে পড়ল। ব্যথায় তার গাল তখন অবশ। হাঁ করে দাঁড়িয়ে আছে সে, কিন্তু প্রশ্ন করার সাহসটুকুও নেই। কিসের অপরাধে তাকে এভাবে মারা হলো সেটা বুঝতে না পেরে সায়েম রাগে দুঃখে বিড়বিড় করে বলল, উফ, কোন কুলক্ষণে যে এমন একটা খাটাস প্রফেসর কপালে জুটল আল্লাহই জানে। কি পাপ করেছিলাম আমি? তোর বউ যেন রিকশাওয়ালার সাথে ভেগে যায়। আমার বদদুয়ায় তোর জীবনে হারিকেন জ্বলবে খাটাস। সৌহার্দ্য এবার একটা চেয়ার টেনে হাত পা ছাড়িয়ে রাজকীয় ভঙ্গিতে বসে পড়ল। হৃদির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, বোসা নাকের বেস্ট ফ্রেন্ড 3 জন বাদে বাকি সবাই আউট। সৌহার্দ্যের মুখে বোসা নাক ডাকটা শুনে আরবান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। নিজের বউকে এমন অদ্ভুত নামে ডাকা শুধু তার ভাইয়ের পক্ষেই সম্ভব। হৃদির এত সুন্দর তীরের মতো সোজা নাকটাকে কোনো দিক থেকেই বোসা বলা যায় না। ওর তো সব থেকে আকর্ষণীয় তার ওই মায়াবী চোখ দুটো আর ওই নাক। সেই নাকটাকেই সে কিনা বোচা বানিয়ে দিল। তখনই আরবানের ভাবনার মাঝেই সৌহার্দ্যের বজ্র কণ্ঠ ফেটে পড়ল, আই সেভ গেট আউট। সৌহার্দ্যের এমন বজ্রকণ্ঠের হুকুম পেয়ে ছাদে থাকা মেয়েগুলো ভীষণ ভয় পেয়ে পিলপিলে পায়ে বেরিয়ে গেল। আরবানও চলে গেল। সবাই চলে যাওয়ার পর সৌহার্দ্য প্রীতা সায়েম আর সুমির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর গম্ভীর ও গমগমে কণ্ঠে বলল, কী নিয়ে পার্টি হচ্ছিল এখানে? সুমি ভয়ে ভয়ে সবে বলতে যাচ্ছিল, আসলে হৃদি ডিভোর্স। কথাটা শেষ হওয়ার আগেই হৃদি তেড়ে গিয়ে সুমির মুখ চেপে ধরল। সৌহার্দ্যর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে হৃদি বলল, অসভ্য লোক, আপনাকে বলতে হবে কেন? এটা কি আপনার ক্লাস নাকি? বাড়ি পেয়ে গেছেন? হৃদি খুব ভালো করেই জানে এই মুহূর্তে সৌহার্দ্য যদি জানতে পারে যে তাকে ডিভোর্সের পার্টি দেওয়া হচ্ছে, তবে সে জ্যান্ত কবর দিয়ে ছাড়বে। সৌহার্দ্য ভ্রু কুঁচকে সুমির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে মুহূর্তের মধ্যে দৃষ্টি ঘুরিয়ে নিল সায়েমের দিকে। বরফের মতো শীতল গলায় বলল, ইউ 4 চোখ, ঘুরে সোজা হয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। এক চুল পরিমাণ পিছনে তাকার চেষ্টা করলে চোখ একটাও আস্ত থাকবে না। আর তোমরা 2 জন, সুমি ও পৃথার দিকে নির্দেশ করে সে যোগ করল, ওভাবেই দাঁড়িয়ে থাকবে, একটু নড়াচড়া করবে না, ওকে? বলতে ওরা ভয়ে দুপাশে মাথা নাড়ল। সৌহার্দ্য এবার দৃষ্টি ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। থমথমে কণ্ঠে বলল, ইউ বোচানাক, শুরু করো। হৃদি বিস্ময়ে পাথর হয়ে গেল। কি শুরু করবে? রাগে বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে সে জবাব দিল, কি শুরু করব? অসভ্য লোক। একটা কথা পরিষ্কার করে বলতে পারেন না? সৌহার্দ্যর চোখে মুখে বিরক্তির এক তীব্র ছাপ। সে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ যে গানে নাচছিলে আয় সজনী, ওটাতেই নাচ শুরু করো। আমি গান বন্ধ না করা পর্যন্ত নাচ চলবে, আন্ডারস্ট্যান্ড? আর এতক্ষণ যেভাবে হাসি মুখে নাচছিলে ঠিক সেভাবেই করবে, এক ফোঁটা কম নয়। সৌহার্দ্যের কথা শুনে হৃদির মাথা ঘুরছে। এই লোকটার কি মাথা ঠিক আছে? সে চেঁচিয়ে বলল, অসভ্য বেয়াদব লোক, কি পেয়েছেন আমাকে? হ্যাঁ, সব আপনার ইশারাই হতে হবে? আমি নাচব না। সৌহার্দ্যের রক্তচক্ষু এবার জ্বলে উঠল। সে ধীর কিন্তু পাথুরে গলায় বলল, যা বলছি দ্রুত করো। একটা বাড়তি কথা বললে এই ছাদ থেকেই টুপ করে ছুঁড়ে ফেলে দেব। বলে সে সশব্দে গানটা চালিয়ে দিল। হৃদির বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সৌহার্দ্যের সেই হিংস্র চাহনি দেখে আর প্রতিবাদ করার সাহস পেল না সে। বাধ্য হয়েই গানের তালে তালে এলোমেলোভাবে নাচতে শুরু করলো।
দীর্ঘক্ষণ নাচার পর শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে এলো। ব্যথায় কুঁকড়ে গিয়ে সে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ল। হৃদিকে এভাবে পড়ে যেতে দেখেই সৌহার্দ্য গান বন্ধ করল। সায়েম, পৃথা ও সুমির দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, গেট আউট। সৌহার্দ্যের হুঙ্কারে তিনজনই ভয়ার্তক হয়ে ছাদ থেকে নেমে পড়ল। দীর্ঘক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এমনিতেই তাদের পা অবশ হয়ে গিয়েছিল। তাই হৃদির জন্য মায়া লাগলেও নিজেদের বাঁচানোর জন্য তখন মূর্খ ছিল। যাওয়ার আগে তারা একবার করুণ চোখে হৃদির দিকে তাকিয়ে গেল। সবাই চলে যেতেই সৌহার্দ্য হৃদির দিকে এগিয়ে এলো। নিবিড়ভাবে ঝুঁকে পড়ে নরম হাতে হৃদির গালটা শক্ত করে চেপে ধরল। তার চোখের সেই অগ্নিদৃষ্টি হৃদিকে বিদ্ধ করছিল। সৌহার্দ্য হিসিয়ে বলল, আমাকে ডিভোর্স দেওয়ার এত তাড়া কেন তোর? ওই বাস্টার্ড তাজওয়ান শিকদারকে বিয়ে করার জন্য? বিয়ের এতই শখ? একজনকে দিয়ে হচ্ছে না? ওকে ডান, তোকে আর কষ্ট করতে হবে না। আমি ডিভোর্সের ব্যবস্থা করে দেব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কথাগুলো বলে হৃদিকে মেঝেতে ওভাবেই অসহায় অবস্থায় ফেলে রেখে সৌহার্দ্য মুহূর্তের জন্য আর দাঁড়ালো না। তীব্র ঝড়ের মতো সে ছাদ থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য চলে যাওয়ার পরেও হৃদি স্তব্ধ হয়ে সেখানেই বসে রইল। তার চোখ তখন স্থির হয়ে আসে সেই অন্ধকারের সিঁড়ির দিকে, যেখান দিয়ে একটু আগে সে অদৃশ্য হয়ে গেল। লোকটা ঠিক কী বলতে চাইল? তাজওয়ান শিকদার কে সে? হৃদি তাকে বিয়ে করবে কেন? এক আপদ সৌহার্দ্যকে বিয়ে করে তার জীবন এমনিতেই শেষ হওয়ার পথে, সেখানে নতুন করে কোনো আপদকে নিয়ে ভাবার কথা সে স্বপ্নেও চিন্তা করবে না। হৃদির মাথায় যখন হাজারটা প্রশ্ন আর ধোঁয়াশা, ঠিক তখনই সুমি, সায়েম আর পৃথা ছাদের দরজায় উকি দিল। হৃদিকে মেঝেতে ওভাবে বিবস্ত্র হয়ে বসে থাকতে দেখে তারা দৌড়ে গিয়ে ঘিরে ধরে বসে পড়ল হৃদির পাশে। সুমি হৃদির চোখের দিকে তাকিয়ে সন্দেহ আর উৎকণ্ঠার মিশেলে জিজ্ঞেস করল, হৃদি, এবার খুলে বল তো ঘটনা কি? স্যার তোকে ওভাবে জড়িয়ে ধরে সুমি বলতে গিয়েও সাইমের দিকে একবার আর চোখে তাকালো। বন্ধু হলেও সে তো ছেলে মানুষ, তাই কথা ঘুরিয়ে বলল, মানে হুট করে অমনটা করার কারণ কি? পৃথা আর সায়েমও কৌতূহলী দৃষ্টিতে হৃদির উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ওর দিকে। হৃদি বন্ধুদের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলল। এরপর সৌহার্দ্যের সাথে তার বিয়ে, ডিভোর্স পার্টির প্রসঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু খুলে বলল। হৃদির মুখে সব শোনার পর তিনজনের মুখ হাঁ হয়ে গেল। স্তব্ধতা ভেঙে সায়েম রাগে দুঃখে নাকমুখ কুঁচকে বলে উঠল, তুই আগে বলিসনি কেন যে ওই খাটাসটা তোর বজ্জাত স্বামী? জানলে তোদের সাথে এখানে আসা তো দূরের কথা, তোর সাথে অনেক আগেই বন্ধুত্বই বিচ্ছিন্ন করে দিতাম। আর দেখেছিস আমার অবস্থা করেছে, কি জোরে থাপ্পড় মেরেছে। আমার সুন্দর মুখটা একদম লাল হয়ে ফুলে গেছে। আবার দেখো নাটক করে ওষুধ কিনে দিয়েছে। সায়েম পকেট থেকে ওষুধটা বের করে ওদের দেখালো। হৃদি অসহায় চোখে সায়েমের দিকে তাকিয়ে রইল। কি বলবে সে? এই অসভ্য মাথা গরম বেয়াদব লোকটা সারা দিন এত তেজ নিয়ে কিভাবে বেঁচে থাকে তা একমাত্র আল্লাহই জানে। হৃদির বুকটা হু হু করে উঠল। পার্টি অফিসের গেট দিয়ে সৌহার্দ্যের গাড়িটা ঢুকতেই ফারিসের পার্সোনাল সেক্রেটারি রায়ান দ্রুত ফারিসকে ফোন দিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রায়ানের ভীতু কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো, স্যার, আপনার ইন্নালিল্লাহ পড়ার সময় হয়ে এসেছে। সময় থাকতে কালেমা পড়ে তৈরি হয়ে নিন, না হয় দ্রুত পালান। ফারিসের পাশে তখন সুজন বসেছিল। বিপদ আঁচ করতে পেরে ফারিস আগে থেকেই রায়ানকে অফিসের বাইরে নজর রাখতে বলেছিল। রায়ানের কথা শেষ হওয়ার সাথে সাথে সুজন ভ্রু কুঁচকে তাকালো। কার ফোন? কি হয়েছে? ফারিস একটু গলা খেকারে দিয়ে বলল, আমি একটু বাথরুম থেকে আসি, তুই বস। আমার খুব জরুরিভাবে 2 নাম্বার এসেছে ভাই। সুজনকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই সে পাশের রুমে ঢুকে দরজাটা ধড়াস করে আটকে দিল। ওদিকে ফারিসের কথা সত্যি ভেবে সুজন যখন নিজের ফোনে মন দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই সৌহার্দ্য যেন বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। সুজন কিছু বুঝে ওঠার আগেই সৌহার্দ্যের একের পর এক ঘুষিতে তার পৃথিবীটা দুলতে লাগলো। সৌহার্দ্য রাগে ক্ষোভে গর্জে উঠল, কেন করলি এমনটা? সুজন ভয়ে কাঁচুমাচু হয়ে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস কর দোস্ত, আমার কোনো দোষ নেই। ওই হারামজাদাই আমাকে ফাঁসিয়েছে।
আমাকে মিথ্যা বলে ডেকে এনেছে, ফোনটা কেড়ে নিয়েছে, আর আমাকে এখানে বসিয়ে রেখেছে। ওদের উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে পাশের রুম থেকে ফারিস চিৎকার করে উঠল, তোর এত প্যানিক হওয়ার তো কিছু নেই। এমনিতেও তো ওকে ভালোবাসিস না, তার ওপর 2 দিন পর তো ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপর আমি ফারিসের কথা শেষ করতে পারল না। তার আগেই সৌহার্দ্য বিদ্যুতের গতিতে ছুটে গেল দরজার কাছে। গিয়ে সজোরে লাথি মেরে সে গর্জে উঠল, বের হ তুই ইডিয়েট! আবার ওই শব্দ উচ্চারণ করলে তোকে আমি খুন করে ফেলবো। সৌহার্দ্যের সেই হিংস্র রূপ দেখে ফারিস আর কথা বাড়ালো না। এমনিতেই আজ যা পাওনা হয়েছে তা আজকের দিনের জন্য যথেষ্ট। বিপদটা আপাতত কাটুক, বাকি হিসেব পরে নেওয়া যাবে, এই ভেবে সে চুপ হয়ে গেল। সৌহার্দ্য যেন আগুনের গোলার মতো সুজনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তারপর ধপ করে একটা চেয়ার টেনে হাত পা ছড়িয়ে বসে পড়ল। সুজন তখন কাঁচুমাচু হয়ে চেয়ারের এক কোণায় সেদিয়ে আছে, মনে মনে সেই জাউরা ফারিসকে অভিশাপ দিচ্ছে। সে সুযোগ বুঝে নিজেই বাঘের মুখে তাকে ঠেলে দিয়ে নিজে কেমন লম্পট দিয়েছে। সুজনের ভাবনার চিন্তার মাঝেই তীক্ষ্ণ স্বরে বলল, আমি আধা ঘন্টা ঘুমাবো, তুই আমার সামনে বসে থাকবি, চোখের পলক না ফেলে একদম আমার দিকে তাকিয়ে থাকবি। যদি একটা পলকও পড়তে দেখি, তবে তোর কি অবস্থা করব সেটা তোকে নিশ্চয় নতুন করে বোঝাতে হবে না। বলেই সৌহার্দ্য চোখ বন্ধ করে ফেলল। সুজন পড়ল মহাবিপদে। চোখের পলক না ফেলে টানা আধা ঘন্টা থাকা, তাও যদি প্রিয়তমা কেউ হতো, তবে একটা কথা ছিল। সুজন মনে মনে বিড়বিড় করতে লাগলো, কোন কুলক্ষণে যে এমন একটা সাইকোর সাথে আমার মতো ভোলাবালা নাদান ছেলের বন্ধুত্ব হলো। এই সাইকোটা কম ছিল যে আবার ওই ফারিস নামের জাউরাটার সাথে বন্ধুত্ব করলাম। সব সময় আমাকেই বলি করে নিজে পার হয়ে যায়। মিনিট 5 যেতে না যেতেই সুজনের চোখ জ্বলতে শুরু করলো। চোখের পাতা যেন লোহা হয়ে ঝুলে পড়ছে। আর পেরে না উঠে একরাশ আকুতি নিয়ে সে ফিসফিস করে বলল, সৌহার্দ্য, জানের দোষ আমার, প্লিজ এইবারের মতো মাফ করে দে। আমার জীবন থাকতে ওই জাউরাকে আর কোনো দিন বিশ্বাস করব না, কথা দিচ্ছি। সৌহার্দ্য ধীরে ধীরে চোখ মেলল। সুজন বুঝল রাগটা হয়তো একটু কমেছে, তাই একটু সাহস সঞ্চয় করে ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞাসা করল, আচ্ছা দোষ, ভালোবাসিস ওকে, তাই না? সৌহার্দ্য কিছুক্ষণ সুজনের চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত অথচ বরফের মতো শীতল কণ্ঠে বলল, নো, বলেই আবার চোখ বন্ধ করে নিল। সুজন তার কথা শুনে হতাশায় নাক মুখ কুঁচকে নিল। মনে মনে বিড়বিড় করে উঠল, এর চেয়ে মির্জাফরও ভালো ছিল। সুজনের মনের অস্থিরতা যখন চরমে, তখনই সৌহার্দ্য হুট করে চোখ খুলে তীব্র আক্রোশে গর্জে উঠে বলল, তোদের আজকের এই বোকামির জন্য ওটার কোনো ক্ষতি হয়, তবে তার ফল যে কতটা ভয়াবহ হবে তা তোরা কল্পনাও করতে পারবি না। জেনে শুনে এমনটা কেন করলি তোরা? সুজন অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। সে তো চাইছিল সবটা আগেই খুলে বলতে, কিন্তু ফারিসের চাতুরির কাছে সে অসহায় ছিল। ঠিক তখনই পাশের রুম থেকে ফারিস বেরিয়ে এলো। ফারিসকে দেখা মাত্রই সৌহার্দ্যর দৃষ্টিতে যে আগুনের হোলকা দেখা দিল, তা যে কাউকেই ভস্ম করে দিতে পারে। পরিস্থিতি হালকা করতে ফারিস গলা খেঁকারি দিয়ে বলল, আমি তোর বউ না ভাই, ওভাবে তাকিয়ে ইজ্জত খেয়ে দিস না, আমার লজ্জা লাগছে। ফারিসের এই মশকরা সৌহার্দ্যের বিরক্তিকে চরমে নিয়ে গেল। নাক মুখ কুঁচকে নিল সে। ফারিস এইবার গম্ভীর হয়ে সোজা চোখে সৌহার্দ্যের দিকে তাকালো, তোর কি মনে হয় এইসব অমানসিক আচরণ করলে সে সেফ থাকবে? আর একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এত এভিডেন্স হাতের মুঠোয় থাকার সত্ত্বেও তুই একটা ক্রিমিনালকে বাঁচাতে ওই বাচ্চা মেয়েটার আর নিজের জীবন নিয়ে কেন জুয়া খেলছিস? কেন করছিস এমনটা? সৌহার্দ্যের মুখে কোনো রা নেই, সে যেন পাথর হয়ে গেছে। ফারিস ক্ষুদ্র স্বরে বলে চলল, তুই বুঝছিস না সৌহার্দ্য, ও কোনো সাধারণ ক্রিমিনাল নয় যে তুই চাইলেই তাকে বাঁচাতে পারবি। আজ না হোক কাল তোকে আইনের মুখোমুখি হতেই হবে। তুই তো তোর মতো করে চেষ্টা করবি, কিন্তু প্রশাসন যেভাবে ওর পিছু নিয়েছে তাতে আদৌ কোনো লাভ হবে? সৌহার্দ্য ধীরে ধীরে মাথা তুলে ফারিসের চোখের দিকে তাকালো।
তার কণ্ঠে তখন কোনো রাগ নেই, আছে এক গভীর বিশ্বাস। তা নিয়ে বলল, আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এগুলো ওকে দিয়ে করানো হচ্ছে। নিজের ইচ্ছায় ও এমনটা করতে পারে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। তোদেরও তা জানার কথা। ফারিস দীর্ঘ শ্বাস ফেলে চুপ হয়ে গেল। সে বুঝেছে এই অন্ধ আবেগের দেয়ালে মাথা ঠুকে লাভ নেই। বন্ধুত্বের মোহ সৌহার্দ্যকে আসন্ন করে রেখেছে। ফারিস গলা ঝেড়ে শীতল গলায় বলল, মেয়েটার মন থেকে যে তুই ধীরে ধীরে মুছে যাচ্ছিস সেটা কি একবারও ভেবে দেখেছিস? সৌহার্দ্য ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চেহারায় এক পাথুরে গাম্ভীর্য। যাওয়ার পথে দরজার কাছে দাঁড়িয়ে সে শীতল কণ্ঠে বলে গেল, হোয়েদার আই রিমেইন্ড ইন হার মাইন্ড অর নট, ইট ডাজন্ট ম্যাটার টু মি। বলেই কোনো দিকে না তাকিয়ে সে বেরিয়ে গেল। সৌহার্দ্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে ফারিস তিক্ত হাসি চেপে বিড়বিড় করল, শারহান চৌধুরী একটা অদ্ভুত চিপস ফুটিয়েছে মাইরে। বুক ফেটে চৌচির হয়ে যাবে, তবুও মুখ ফুটে একটা শব্দ বের হবে না। সৌহার্দ্য চলে যাওয়ার পর সুজন ফারিসের দিকে কটমট করে তাকাতেই ফারিস একটু থতমত খেয়ে গেল। গলা খেকারে দিয়ে বাঁকা হাসি হেসে বলল, ওভাবে গের মতো তাকিয়ে আসিস কেন? সৌহার্দ্যর মতো তোরও কি ইয়েতে সমস্যা আছে নাকি? চেক করব নাকি? সুজন বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। এই লোকটার কথার কোনো লাগাম নেই। মনে মনে করা একটা গালি দিয়ে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে গেল। 4 বছর, সাইমের হিসাব দীর্ঘ, কিন্তু অনুভূতির হিসেবে যেন এক অনন্তকাল। চৌধুরী বাড়ির ভারী গেটটার সামনে দাঁড়িয়ে ফারিসের বুকের ভেতরটা চিনচিন করে উঠল। এক সময় এই বাড়িটা ছাড়া তার পৃথিবী অচল ছিল। সে, সৌহার্দ্য আর বাকি বন্ধুরা, 5টা প্রাণ যেন একই সুতোয় গাঁথা ছিল, যেগুলো আজ কেবলই অতীত। বাবা আর ফুপুর অহমিকাল দেয়াল সেই দিনগুলোকে আজ কেবলই স্মৃতি ধুলো মাখা মলাটে বন্দি করে রেখেছে। দরজার কলিং বেল টিপতেই দরজা খুলল রিবা। ফারিসকে দেখে রিবার চোখে মুখে বিস্ময় আর বিরক্তির এক অদ্ভুত মিশেলে। বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও প্লিজ।